শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারিতে পদক্ষেপ, প্রত্যাহার হচ্ছে গায়েবী মামলা, আইন উপদেষ্টা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি ঠিক হবে না, মির্জা ফখরুল। জুলাই ঘোষণাপত্র নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও সরকারে আস্থা, বৈষম্য বিরোধীদের গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হবার সিদ্ধান্ত ট্রাম্পের। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এছাড়া আগামী 6 মাসের মধ্যে আইনগত সব সংস্কার করা হবে বলেও জানান উপদেষ্টা। আর ফ্যাসিস্ট আমলে হওয়া মুক্ত মত প্রকাশ সংশ্লিষ্ট সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলা আগামী 2 সপ্তাহের মধ্যে এবং গায়েবী মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সংস্কার আর নির্বাচন, এসব নিয়েই আলোচনা দেশ জুড়ে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তা নিয়েই প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। জবাবে বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। নির্বাচনের সাথে বিচারের কোনো রকম বিরোধ নাই। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা, যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলব। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। এখন পর্যন্ত গেল সরকারের আমলে হওয়া 2500 গায়েবী মামলা চিহ্নিত হয়েছে, যা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান উপদেষ্টা। বলেন, সাইবার সিকিউরিটি আইনে মুক্ত মত প্রকাশ সংশ্লিষ্ট সব মামলাও প্রত্যাহার হবে 2 সপ্তাহের মধ্যে। আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলা প্রত্যাহার করার আশা করছি। আর সকল হয়রানিমূলক গায়েবী মামলা যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রত্যাহার করার আশা করছি। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-এর প্রজ্ঞাপন হয়েছে। এখন থেকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ পাবে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় তার কাছে প্রশ্ন ছিল আইন বিষয়ক সংস্কার ও কমিশনের সুপারিশ নিয়ে। সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোনো সংস্কার আমরা করছি না আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। সংবিধান সংস্কার কমিশন যেটা বলেছে ওটা সংবিধান সংশোধনের বিষয়, এগুলি তো আমরা হাত দিব না। সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়ন হবে তা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে বলেও জানান আইন উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেবার আহ্বান জানান। তিনি সাবধান করেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা যাবে না, আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করাও ঠিক হবে না। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় গ্রন্থ আড্ডার। আড্ডায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। বলেন, দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে কোনো হঠকারিতা করা উচিত হবে না, আর অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে এমন কিছু করাও ক্ষতিকর। এ সময় তিনি ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই
এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা তো নাই। এই জন্যই আর পিপলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের উন্মাদনা চলছে মন্তব্য করে শিক্ষাক্ষেত্রে সংস্কারে কেউ দৃষ্টি দিচ্ছে না অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আজকে এই সরকার সংস্কারের কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যেটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। গ্রন্থ আড্ডায় উপস্থিত হয়ে অতিথিরা জিয়াউর রহমানের বীরত্ব ও দুর্নীতিমুক্ত শাসক হিসেবে দেশ পরিচালনার স্মৃতি তুলে ধরেন। বলেন, জিয়াউর রহমানকে ধারণ করা গেলে রাজনীতিতে আমূল পরিবর্তন সম্ভব। আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন অঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে রক্ষা করার বিষয়টি বিবেচনা করেই সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক আলোচনায় কথা জানান সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন বিটের রিপোর্টারদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন কমিশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এই আলোচনা সভায় তিনি আরও জানান, সংস্কার প্রতিবেদন নিয়ে এখনও কোনো নেতিবাচক মন্তব্য পায়নি কমিশন। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেবার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, কাউকে নির্বাচন থেকে দূরে রাখা উদ্দেশ্য নয়, তবে যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত জনগণই চায় না তারা ক্ষমতায় আসুক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা কি চাই যারা আমাদের এই যে অন্যান্য যারা আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিখ পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি স্থানীয় সময় দুপুর 12:30টায় জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জেনেভার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এর আগে গত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ডক্টর ইউনুস। ফোরামের নিয়মিত অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও তিনি বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপে বিশ্ব নেতাদের সাথে যোগ দেবেন ডক্টর ইউনুস। আগামী 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশকে বিভক্তকারী দল আওয়ামী লীগ ও গণহত্যাকারী প্রত্যেকের আগে বিচার হতে হবে, তারপরই সিদ্ধান্ত হবে ফ্যাসিবাদীরা নির্বাচন করতে পারবে কিনা। তিনি বলেন, সব অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ চলবে। আগামীতে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। বরিশালে দলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। গোবিন্দ সাহার ক্যামেরায় আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট। সবার জন্মভূমি, অথচ 23.5 বছর শাসনকালে নানা অজুহাতে বিভক্ত করা হয়েছে দেশকে। বিচার হতে হবে আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের। মঙ্গলবার বিকেলে বরিশাল হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পান, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। জামায়াত আমির বলেন, যুদ্ধ কেবল শুরু,
সব আগাছা পরিষ্কার না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে। শেষ আন্দোলনটি রাজনৈতিক নয়, ছিল অধিকার আদায়ের আন্দোলন। আওয়ামী লীগকে রাক্ষসের দল এবং গণহত্যাকারী সিন্ডিকেট বলে আখ্যা দেন ডক্টর শফিকুর রহমান। একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানসিকতার কারণে হয়েছে। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস, তারা দাম্ভিক ছিলেন। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান জামায়াত আমির। এর আগে বরিশাল সদরের চরমোনাই দরবার পরিদর্শন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীরের সঙ্গে মত বিনিময় করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়। এনটিভি নিউজ ডেস্ক। নানা নাটকীয়তায় আটকে আছে বহুল আলোচিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। অনিশ্চয়তা সত্ত্বেও সরকারের আশ্বাসে এখনও আস্থা রাখতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। তবে কারো বিরোধিতায় ঘোষণাপত্র দিতে গড়িমসি করলে ছাত্র জনতাকে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণ অভ্যুত্থানের নেতারা। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বদলে যাওয়া এক প্রজন্মের দেখা পায় বাংলাদেশ। অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পেটুয়া বাহিনীর নির্মমতা রাজনীতি বিমুখ প্রজন্মকে রাজপথে প্রতিরোধে নামতে বাধ্য করে। গুলির সামনে বুক চিতিয়ে দেয়া শহীদ আবু সাঈদের পথ ধরে দেশব্যাপী জ্বলে ওঠা সাহসের স্ফুলিঙ্গে পুড়ে ছাই হয় শেখ হাসিনার মসনদ। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। প্রতিরোধের সেই অগ্নিঝরা দিনগুলো ইতিহাসের পাতায় ভাস্বর করে রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চাইছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেসব আকাঙ্ক্ষা এদেশের ছাত্র শ্রমিক জনতাকে রাজপথে এনেছিল, সেসব আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ সংরক্ষণের দাবি নেতাদের। জনগণ কেন আন্দোলন করেছে সেটা সেখানে লেখা থাকবে। কারণ এরকম কোনো কিছু যদি না থাকে, তাহলে আপনি যদি দেশের আইন কানুন দেখেন, দেশের বিধি ব্যবস্থা দেখেন, কোথাও আপনি জুলাইয়ে যে কিছু একটা হয়েছে সেটার কোনো ছাপ খুঁজে পাবেন না। তাহলে পরবর্তীতে যে সরকারগুলো আসবে তারা খুব স্বাভাবিকভাবেই পূর্বের মতো করে বাংলাদেশকে আবার চালিয়ে নিয়ে যেতে পারবে। শুরুতে সরকার নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও নানা নাটকীয়তা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সবার সম্মতিতে ঘোষণাপত্র দেওয়ার দায়িত্ব নেয় সরকার। এর অংশ হিসেবে সর্বদলীয় বৈঠকও করেছেন প্রধান উপদেষ্টা। 15 জানুয়ারি আলটিমেটাম দেওয়া হলেও সরকার সর্বদলীয় বৈঠকে বসে 16 জানুয়ারি, যে বৈঠকেও চূড়ান্ত হয়নি ঘোষণাপত্র কিংবা ঘোষণার তারিখ। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। এমন পরিস্থিতিতে সরকারের উপর আস্থা রাখলেও শেষ পর্যন্ত ঘোষণাপত্র দেয়া নিয়ে গড়িমসি করলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছেন গণ অভ্যুত্থানের নেতারা। সরকারের তরফ থেকে যেমন করে বলা হয়েছে যে তাড়াহুড়াও নয়, আবার কালক্ষেপণও নয়, একটা ব্যালেন্সড সময় এর জন্য ব্যয় করা হবে যাতে করে সকল অংশীজনের মতামতগুলো নেওয়া সম্ভব হয়। আমাদের কাছে মনে হয় যে যেহেতু সারা দেশের মানুষ সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের সকলের মতামতের ভিত্তিতে যদি প্রোক্লেমেশনটা ঠিক করা হয় তাহলে সেটা সব থেকে বেশি ভারসাম্যপূর্ণ এবং যুক্তিপূর্ণ হবে। ঘোষণাপত্র না চাওয়ার কিন্তু তাদের কোনো কারণ নেই। যদি না চান তাহলে কিন্তু তাদের এই রাজনৈতিক অবস্থান হয়ে যাবে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে অবস্থান, অর্থাৎ আওয়ামী লীগের অবস্থানের সাথে সেটা মিলে যাবে। তখন তো তাদের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো অপশন থাকবে না। অনিশ্চয়তা সত্ত্বেও নেতাদের প্রত্যাশা অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের সহায়তায় দ্রুতই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান প্রণয়ন করা উচিত বলে মনে করেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সম্মেলনে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের নাগরিক কমিটির থানা প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবেন তারা। ডক্টর সলিমুল্লাহ খান বলেন, বিগত দিনে দেশে ন্যায় বিচারের অভাব ছিল, তাই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা জরুরি। এই মধ্যে প্রধান সমস্যা হচ্ছে জনগণের ইচ্ছা অনুসারে সংবিধান প্রণীত হবে কিনা।
সেটা একটা নির্বাচনের মাধ্যমে করতে হবে। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন, এখন বলা হচ্ছে তারা একটা ঘোষণাপত্র দিতে পারবেন কিনা। আরে যে কাজটা আপনি করেছেন সেটা ঘোষণাপত্র দিতে পারবেন না কেন আপনি? আমরা কি করেছি কাজটা? আমরা যে ঘটনা ঘটেছে, উই দ্য পিপল, এটা হচ্ছে প্রথম ঘোষণা, এবং উই গিভ আওয়ারসেলভস দিস কনস্টিটিউশন অ্যানাদার ঘোষণা। ফলত আমরা নির্বাচন বলতে বুঝি গণপরিষদ নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটি সুন্দর জনগণের সংবিধান মানুষকে উপহার দিতে হবে, যে সংবিধানের মধ্য দিয়ে 53 বছর যে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে এবং বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছিল, সেই জায়গা থেকে আমরা উত্তরণ করতে পারবো। জয়পুরহাটের 5 বিবি সীমান্তে বিজিবির বাঁধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া দেবার চেষ্টা ব্যর্থ হয়েছে। এলাকাবাসী জানায় সকাল 8টার দিকে ভারতীয় চক গোলাপ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের 20 বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উছনা গ্রামের 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এই ঘটনা জানতে পেরে হাটখোলা বিওপির বিজিবি সদস্যদের বাঁধার মুখে বিএসএফ বেড়া নির্মাণ সামগ্রী নিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা বাধা দেন। বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে কাঁটাতারের বেড়া শীঘ্রই অপসারণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল কর ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পেয়েছে এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। তার সম্পত্তির সাথে তথ্য বিবরণীর কোনো মিল নেই বলে জানান সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি। যাচাই বাছাই, তদন্ত ও তল্লাশি শেষে আয়কর আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রনি রায়হানের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। 621 বিঘার উপরে সুবিস্তৃত বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক ক্ষমতার অপব্যবহার করে সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। প্রথম দিন দুদক আসছিলেন, তারপর হচ্ছে যেহেতু পুকুর আছেন, মৎস্য ডিএফও স্যার আসছিলেন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে যেহেতু এগ্রিকালচার ডিডি স্যার আসছিলেন। অভিযোগ আছে স্থানীয় বাসিন্দাদের জমি দখল করে 14টি কটেজ, 20টি পুকুর ও শিশু পার্ক স্থাপিত হয়েছিল সেখানে। জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থার 15 সদস্যের প্রতিনিধি দল রাজস্ব ফাঁকির বিষয়ে সরেজমিন দেখতে সাভানা রিসোর্টে ঘুরে দেখেন। অফিসের নথিপত্র যাচাই বাছাই করে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পান। আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি, সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। তবে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকিটা স্ট্যাবলিশ করা এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আমাদের হাতে আছে ইতিমধ্যে। 13ই জুন থেকে রিসোর্টটি জেলা প্রশাসক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে উন্মুক্ত টেন্ডারের আহ্বান করে। বেনজিরের আরও রিসোর্ট এবং বিভিন্ন সম্পত্তির খোঁজ করতে সিআইসির অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। বিগত সরকারের আমলে সরকারি একজন কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে কিভাবে বিত্ত বৈভবের মালিক হয়েছিলেন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বেনজির আহমেদ, যিনি 621 বিঘা জমি অবৈধভাবে দখলই করেননি, তার উপরে এ ধরনের রিসোর্ট তৈরি করেছেন ব্যবসায়িক উদ্দেশ্যে। সরকারি অর্থ অপচয় করে এখানে সবকিছু তৈরি করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর না হয়, ক্ষমতা ব্যবহার করে কেউ যেন তাদের বিত্তবৈভব গড়ে না তুলতে পারে, এই বিষয়টি বন্ধ করে দেয় বর্তমান সরকারের চ্যালেঞ্জ বলে মানছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, গোপালগঞ্জ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং জাকির হোসেনের বিরুদ্ধেও মামলা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর ঢাকায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন ব্রিফিংয়ে জানান, ক্ষমতার অপব্যবহার করে সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রায় 5.5 কোটি টাকার সম্পদ অর্জন এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টে 22 কোটি টাকার ওপরে অস্বাভাবিক লেনদেন করেছেন।
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধেও ১২ কোটি ৮১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। এছাড়াও কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আকম সরওয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। আসন্ন পবিত্র হজ ব্যবস্থাপনায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাড়ি ভাড়া নেবার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এদিকে হজ ও ওমরা যাত্রীদের এবার মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। আমাদের মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ ফিরোজ আলম। বছর ঘুরে আবার আসছে পবিত্র হজের মৌসুম। এবছর বাংলাদেশ থেকে ৮৭,০০০ মুসল্লি হজ পালন করবেন। পবিত্র মক্কা ও মদিনায় হজ কার্যক্রম প্রত্যক্ষ করে ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশি হজযাত্রীদের আবাসন এবং মিনায় তাঁবু পরিবহন ব্যবস্থা নির্ধারণের মাধ্যমে চলতি বছর হজের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের হজ ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ দিক হলো আবাসন। হাজিদের জন্য একটা সুন্দর বাড়ি ভাড়া করা। ইতিমধ্যে আমরা ট্রান্সপারেন্সি নিশ্চিত করার জন্য, স্বচ্ছতা আনয়নের জন্য আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে টেন্ডার আহ্বান করেছি। ৭৭টা টেন্ডার মক্কা শরীফে পড়েছে, ৮টা পড়েছে মদিনায়। 3টে জিনিস আমরা গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে দূরত্ব, পবিত্র কাবা শরীফ কাবা ঘর থেকে হাজিদের যে বিল্ডিং, হোটেল, আবাসন, এটার দূরত্ব, রেট এবং কোয়ালিটি। এদিকে মক্কায় বেসরকারি হজ এজেন্সিগুলোর প্রতিনিধিরাও হজের প্রস্তুতি নিচ্ছেন। আমরা রাহলাতুল মানাফিকে নিয়ে বাংলাদেশিদের জন্য খুব সুন্দর একটা সার্ভিসের ব্যবস্থা করব এবং এখানকার হোটেল, ট্রান্সপোর্ট এবং হাজিদের রিসিভিং করা, খেদমত, অল সাবজেক্টের মধ্যে আমরা একটু নতুনত্ব আনবো ইনশাআল্লাহ। বাংলাদেশি মুসল্লিদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন সৌদি মুআল্লিম। কোম্পানি স্টারগো ফ্লাই এবং রাবুয়া কোম্পানির মধ্যে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশি হাজিদের সেবাটা করার জন্য। অন্যদিকে আগামী 10 ফেব্রুয়ারি থেকে হজ ও উমরা যাত্রী এবং ভ্রমণ ভিসাধারীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। ভ্রমণের 10 দিন আগে এই টিকা নিতে হবে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আবারও কমিটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে। বিকেলে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ার অফিসে এই সংঘর্ষের ঘটনা হয়। আহত হন এক নারী সহ 6 জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন সবাই শঙ্কামুক্ত। সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক সকল সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব। আলোচনার বদলে সহিংসতার পথ বেছে নিলে ব্যবস্থা নেওয়া হবে। টেকসই নীতিমালার অভাবে টেলিকম খাতে বিনিয়োগ বড় বাধা বলে মন্তব্য করেছেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই খাতকে আরও গতিশীল ও গ্রাহক সেবার মান বাড়ানোর লক্ষ্যে খসড়া নীতিমালার প্রস্তাব সরকারকে দেয়া হবে। মোবাইল বিল ও ইন্টারনেট দাম কমা উচিত বলেও জানান তিনি। 5G নেটওয়ার্ক নিয়ে কাজ চলছে জানিয়ে বলেন, অচিরেই গ্রাহকরা এই সেবা পাবেন। যে কমিটিটা তৈরি করা হয়েছে, মোটা দাগে এই কমিটির লক্ষ্য হচ্ছে দেশের টেলিকম শিল্পকে সুস্থ, প্রতিযোগিতামূলক এবং বৈচিত্র্যময়, আধুনিক, সাশ্রয়ী ও নিরাপদ ডিজিটাল সেবা নির্ভর একটি উন্নয়ন সহযোগী ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারকে সুপারিশ প্রণয়ন করা, সরকারের জন্য সুপারিশ প্রণয়ন করা। পলিথিনের বিকল্প বহু আগে থেকেই ব্যবহার হয়ে আসছে, তাই সবাই সচেতন হলে এর ব্যবহার বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পরিবেশ অধিদপ্তরে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধকরণ কার্যক্রমের স্বেচ্ছাসেবকদের সনদ বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, স্বার্থে আঘাত লাগছে বলেই অনেকেই পলিথিন নিষিদ্ধ করার পদক্ষেপের সমালোচনা করছে।
এবার ব্যবহার্য পলিথিন যেন ঢাকার বাইরে যেতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় হর্ন বাজানো বন্ধের ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও বলেন, আগামী মাস থেকে হর্নের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু হবে। সকল প্লাস্টিক এই মুহূর্তে আমরা বন্ধ করতে পারবো না, সেটা নিয়ে আমরা কাজও শুরু করিনি। আমরা শুধু পলিথিন শপিং ব্যাগ নিয়ে কাজ শুরু করেছি। মানুষের অভ্যস্ততার কারণে, আমাদের প্রয়োগের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কারণে ইট উইল টেক সাম টাইম, কিন্তু এটা হতে হবে। এটা আমার স্বার্থে হতে হবে না, আমাদের সকলের স্বার্থে এটা হতে হবে। যদি না হয় তাহলে আমরা আমাদের মাটি বাঁচাতে পারবো না, আমরা আমাদের নদী বাঁচাতে পারবো না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিশেষ ওএমএস এর মাধ্যমে ৬৫০ টাকার 10টি কৃষি পণ্যের প্যাকেজ দেয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিসেম্বরে মেয়াদ শেষ হবার পর আর বাড়ানো হচ্ছে না এই কার্যক্রম। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই তথ্য জানান। গত 15 অক্টোবর এই বিশেষ ওএমএস চালু করেছিল সরকার। 8 লাখের বেশি মানুষ এই কার্যক্রমের সরাসরি সুবিধাভোগী ছিলেন। বিশেষ ওএমএস এর প্যাকেজে 5 কেজি আলু, 1 ডজন ডিম, 1 কেজি পেঁয়াজ, 1টি লাউ, 1 কেজি মিষ্টি কুমড়া, 1 কেজি করলা, 1 কেজি পটল, 1 কেজি কচুরমুখী, 3 কেজি পেঁপে, 100 গ্রাম কাঁচামরিচ ভর্তুকি মূল্যে দেয়া হতো সুবিধাভোগীদের। অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, কিছু পণ্যে ভ্যাট বাড়লেও জনজীবনে এর তেমন প্রভাব পড়বে না। বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটাও একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন দেখা ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সমন্বয় করবো। সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে। ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 2 দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। ব্যাংকের এমডি মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব সহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানগণ। বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও 16টি জোনের জোন প্রধান ও 8টি কর্পোরেট শাখা সহ 400টি শাখার শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান আইডিএসি ফিন্যান্স তাদের শরিয়া অর্থায়ন উইন্ডো আইডিএসি ইসলামিকের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেছে। মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এটি অনুষ্ঠিত হয়। এতে শরিয়া বিশেষজ্ঞ, শিল্প খাতের নেতৃবৃন্দ এবং প্রধান অংশীজনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন। এ সময় আইডিএসি ফিন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, আইডিএসি ইসলামিক শরিয়া ভিত্তিক এবং টেকসই আর্থিক সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরে আইডিএসি ইসলামিকের লোগো উন্মোচন করা হয়। দেশের শীর্ষস্থানীয় কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেককেম লিমিটেডের ব্র্যান্ড স্যামবন্ড এর বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক স্টেডিয়াম সাভারে অনুষ্ঠিত এই কনফারেন্সে স্যামবন্ডের 2024 সালের ব্যবসায়িক সাফল্য উদযাপন করা হয়। এছাড়া ব্যবসায় সম্প্রসারণে পরিবেশকদের অবদানকে স্বীকৃতি প্রদান ও কোম্পানির ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য। সামুদা স্পেককেম এর হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং AKM মাহমুদুল হাসান উদ্বোধনী বক্তব্যে কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য উল্লেখ করেন এবং তা অর্জনের জন্য নির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও হেড অফ অপারেশন মিজানুর রহমান তার বক্তব্যে সর্বোচ্চ মানের পণ্য সরবরাহের নিশ্চয়তা দেন। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে লক্ষ্য অর্জনের জন্য সেলস টিম ও পরিবেশকদের পুরস্কৃত করা হয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জার্সিতে পাকিস্তান লেখা নিয়ে আপত্তি ভারতের। তাদের গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ভারতীয় গণমাধ্যম বলছে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফি জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নামটাই লেখা থাকে। তবে ভারতের জার্সিতে পাকিস্তান নামে আপত্তির কথা প্রকাশিত হবার পর ক্রিকেটের রাজনীতি মেশানোর অভিযোগ করেছে পিসিবি। ভারতীয় বার্তা সংস্থা IANSকে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর। বিপিএলে আজ কোনো খেলা অনুষ্ঠিত হয়নি। কাল দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম কিংস। সন্ধ্যায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বিপিএলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষের রংপুর রাইডার্স। 8 ম্যাচের 8টিতে জয় পেয়েছে তারা। সমান সংখ্যক ম্যাচ খেলে 5টিতে জয় পেয়েছে চট্টগ্রাম কিংস। তারা আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। একই পয়েন্ট নিয়ে 3 নম্বরে তামিম ইকবালের ফরচুন বরিশাল। 4 ও 5 নম্বরে যথাক্রমে অবস্থান করছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করে আবারও আলোচনায় দুর্বার রাজশাহী। 9 ম্যাচে 2 জয় নিয়ে 6 নম্বরে ঢাকা ক্যাপিটালস, তলানিতে সিলেট। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারিতে পদক্ষেপ, প্রত্যাহার হচ্ছে গায়েবী মামলা, আইন উপদেষ্টা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি ঠিক হবে না মির্জা ফখরুল। জুলাই ঘোষণাপত্র নিয়ে অনিশ্চয়তা সত্ত্বেও সরকারে আস্থা বৈষম্য বিরোধীদের গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হবার সিদ্ধান্ত ট্রাম্পের। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।